বিকেল ৩টায় বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন। দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রতিবাদে মানববন্ধনে বিএনপি। এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে র্যাব, চাইলেও শিক্ষার্থী অভিভাবকদের সহায়তা। মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু, নড়ে চড়ে বসছে কর্তৃপক্ষ। এবং বিপিএল এ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস, সন্ধ্যায় সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফফাত। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৯ দফার সুপারিশ নিয়ে রিপোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। বিকেল ৩টায় বসবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। উদ্বোধনী অধিবেশনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংসদে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে দলটি। জোটগতভাবে পেয়েছে ২৮৮ আসন। প্রতিপক্ষ বিএনপি ও ঐক্যফ্রন্ট পেয়েছে ৮টি আসন। ফল প্রত্যাখ্যান করে শপথ না নেওয়ায় বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের ছাড়াই বসতে যাচ্ছে প্রথম অধিবেশন। গেলবারের মতো এবারও সংসদে বিরোধী দল থাকছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। তবে এবার বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। বিরোধী দলীয় উপনেতার দায়িত্বে থাকছেন জি.এম. কাদের। জনগণের ভোটাধিকার হরণ করে গড়ে ওঠা দখলদারি সংসদের অধিবেশন অবৈধ, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না দাবি করে নতুন নির্বাচনের দাবি জানান তিনি। গণতন্ত্র রক্ষায় আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা। মাহিদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আসা মাত্র আমরা আপনাদের প্রচার করব। এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম ও হাসপাতালের সেবা সম্পর্কে আমাদের জানান। দর্শক, এহতেরামের সংযোগটিও আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চিকিৎসকদের কর্মক্ষেত্রে অবহেলা বন্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও শৃঙ্খলা ফেরেনি দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে। ঝালকাঠির ১০০ বেডের আধুনিক সদর হাসপাতালটিতে চিকিৎসক সংকট প্রবল। আবার যে কজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন তাদের বেশিরভাগই দিনের পর দিন ছুটি ছাড়াই অনুপস্থিত থাকছেন কর্মস্থলে। অন্যদিকে রোগীদের অভিযোগ সেবা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে থানা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কর্তৃপক্ষ বলছে ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি হাসপাতালে ২১ জন চিকিৎসক পরিবর্তে আছে মাত্র ৩ জন চিকিৎসক। আজ সকাল থেকে বহির্বিভাগ চলছে ১ জন চিকিৎসক দিয়ে। অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুগছে চিকিৎসক সংকটে। এখানে জুনিয়র কনসালটেন্ট পদ ১০ জন থাকলেও গেল ৫ বছরে নিয়োগ পায়নি কেউ। তাই রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে।
সিলেট বক্ষব্যাধি হাসপাতাল থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের হাসপাতালগুলোতে আপনি সেবা কার্যক্রম কেমন দেখছেন? ধন্যবাদ শারমিন। আমি এখন আছি সিলেটের বক্ষব্যাধি হাসপাতাল এবং ক্লিনিকে। মূলত এই হাসপাতালটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 1950 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে হাসপাতালটি ছিল আজ 2019 সালে ঠিক এইভাবেই হাসপাতালটি আছে। আমি এখানে আসার পর ডাক্তারদের সাথে কথা বলেছিলাম। ডাক্তাররা আমাদেরকে বলছেন যে তাদের এখানে জনবলের সংকট রয়েছে। মূলত প্রতিদিন যে সকল রোগী আসে বা হাসপাতালে যে সকল রোগী ভর্তি হন তাদেরকে এই জনবল নিয়ে কিন্তু রোগীদের সেবা করতে তাদের অনেক কষ্ট হয়। তাছাড়া তারা বলছেন যে হাসপাতালে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে এই হাসপাতালের এক্সরে মেশিন সেটি 1950 সালে যেটি এসেছিল সেটি এখনো আছে। এটি হচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে এবং একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল। তো ডাক্তাররা আমাদেরকে বলছেন যে যদি তাদের জনবল আরো বাড়ানো হয় তাহলে তাদের রোগীদেরকে চিকিৎসা দিতে তাদের ভালো হবে। তাছাড়া আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে টিবি হাসপাতাল এবং আউটডোর এবং ইনডোর মিলিয়ে সর্বমোট 5 জন ডাক্তার আছেন এবং ডাক্তাররা বলছেন যে যদি আরো সরকারের পক্ষ থেকে যদি আরো ডাক্তারদের সংখ্যা বাড়ানো হয় তাহলে তারা রোগীদেরকে ভালোভাবে সেবা দিতে পারবেন। তাছাড়া ডাক্তাররা আরো অভিযোগ করেছেন যে এই হাসপাতালে বর্ষাকাল আসলেই তাদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে হাসপাতালের এই যে ছাদ আছে, যে ছাদ দিয়ে পানি পড়ে রোগীদের অনেক সমস্যা হয়। মূলত নানান সমস্যায় জর্জরিত এই সিলেট বক্ষব্যাধি সরকারি হাসপাতাল এবং ক্লিনিকে অনেক কাজের প্রয়োজন বলে মনে করছেন এখানে সংশ্লিষ্ট ডাক্তাররা। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিলেট বক্ষব্যাধি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন হোসেন আহমেদ সুজাত। রাজধানীর মুগদা হাসপাতালে আরটিভির সাংবাদিকদের ওপর গতকালের হামলার ঘটনায় কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করবে। এদিকে গতকালের ঘটনায় কিছুটা নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেষ্টা সত্ত্বেও জনবল সংকটের কারণে রোগীদের সেবা দেওয়া কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম ও হাসপাতালের সেবা সম্পর্কে আমাদের জানান। জি শারমিন, আমি আছি এই মুহূর্তে রাজধানীর মুগদা মেডিকেল সরকারি হাসপাতালে। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে এখানে আরটিভির 2 সাংবাদিকের উপরে বহিরাগত কয়েকজন ওয়ার্ড বয় আসলে হামলা চালিয়েছিল, যার প্রেক্ষিতে আসলে আমরা এই হাসপাতালটিতে সকাল থেকে এসে অবস্থান করছি এবং দেখছি। আপনি জানেন যে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই তদন্ত কমিটি কিন্তু আসলে সদস্যরা এখনো এখানে আসেনি। আমরা সকাল থেকে অপেক্ষায় ছিলাম। তবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ছাড়াও কিন্তু এইখানকার হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এবং তারা 3 দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে। এইখানে 3 জনের মধ্যে আছেন ডাক্তার লোকমাল মিয়া, তিনি সহকারী পরিচালক মুগদা মেডিকেল সরকারি হাসপাতালের, তিনি, এবং ডাক্তার আব্দুল মোতালেব, তিনি সদস্য, তিনিও এই হাসপাতালে, এবং আছেন ডাক্তার লোকেশ চক্রবর্তী। 3 জনকেই আসলে ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে। তো তারা আসলে এই ঘটনাটি তদন্ত করেই আসলে পূর্ণাঙ্গভাবে কারা কারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে আছি এই মেডিসিন ওয়ার্ডে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রোগীরা আছেন। আমরা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলবো এখানকার চিকিৎসা সেবা নিয়ে। তো আপনি তো এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন, কেমন এখানকার চিকিৎসা সেবা, কোনো সমস্যা আছে কিনা? জি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি অনেক অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু এখন আল্লাহর রহমতে আমি একটু সুস্থ অনুভব করতেছি। আপনারা সবাই আল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। জি, আপনি এখানে কি রোগী হিসেবে আছেন না রোগীর স্বজন হিসেবে আসছেন? জি, এই রোগীর মানে গার্ডিয়ান, আমি রোগীর সাথে। চিকিৎসা সেবা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আর কি। মানে আমাদের যে পেশেন্ট যেভাবে আগের চেয়ে অনেক উন্নতি মনে হচ্ছে আর কি। জি শারমিন, আমি আসলে কথা বলছিলাম এই ধরনের। তো আসলে এখানে যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সাংবাদিকদের সঙ্গে, সেটির প্রেক্ষিতে কিন্তু আমরা এসেছি এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরাও এখানকার স্বাস্থ্য সেবার খোঁজ খবর নিয়ে দেখেছেন। তবে আমরা লক্ষ্য করেছি পুরো হাসপাতাল জুড়ে এখানে চিকিৎসা সেবা চলছে। তবে এত বড় একটি হাসপাতালে আমরা লক্ষ্য করেছি যে রোগী যত সংখ্যক আছে তার তুলনায় চিকিৎসক এবং অন্যান্য যারা স্টাফ আছেন তারা আসলে
অনেকটা কম আছে এমনটি আমরা দেখেছি এবং জানতে পেরেছি। তো আমার কাছে এই চিকিৎসা সেবা নিয়ে সরকারি মুগদা হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ। আপনাকে দর্শক এতক্ষণ মুগদা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন এহতেরামুল হক। এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাহিনীটির মহাপরিচালক বেনজির আহমেদ। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও প্রতারণায় না পড়তে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁস রোধে এই চক্রের বিরুদ্ধে তৎপর থাকার কথা উল্লেখ করে শিক্ষকদেরকেও সতর্ক থাকার আহ্বান জানান র্যাব মহাপরিচালক। অভিভাবক ছাত্র শিক্ষকদের প্রশ্ন ফাঁসের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেন বেনজির আহমেদ। সোশ্যাল মিডিয়াতে বা সাইবার ওয়ার্ল্ডে আমরা সাইবার পেট্রোলিং অলরেডি শুরু করেছি এবং সাইবার পেট্রোলিং করব। আমরা আন্ডার কাভার অপারেশন করব এটার জন্য, এবং আমরা প্রত্যেকটা পরীক্ষার হল আমাদের অফিসাররা ট্রুপসরা ভিজিট করবে। প্রতারকদের বিরুদ্ধে তো ডেফিনেটলি আমরা, সেটা হতে পারে শিক্ষক, হতে পারে ছাত্র, হতে পারে অভিভাবক, হতে পারে একেবারে দাগী অপরাধী। প্রতারণা করলেও তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব ৬। গেল রাত 11টার দিকে শহরের পলাশপোল স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ইশতিয়াক আহমেদ ওরফে ইয়াকুব। সে রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটপাড়া গ্রামের নূর আলম নান্টুর ছেলে এবং রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের 2019 সালের এসএসসি পরীক্ষার্থী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াকুবকে আটক করে। সে বেশ কিছুদিন থেকে ফেসবুকে মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে আসছিল। রাজধানীর কামরাঙ্গীচরের খেলামুড়া গুদারা ঘাটে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। অভ্যন্তরীণ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআরডব্লিউটিআই এই অভিযান পরিচালনা করছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অভিযান চলবে। নদীর দুপাশে অবৈধ শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি উচ্ছেদ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ, রুট ফ্র্যাঞ্চাইজি, আনস্ট্রিট পার্কিং, প্রধান সড়ক রিকশামুক্ত করা সহ রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে 29 দফা সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি মনে করে স্বল্প মধ্যমেয়াদী এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন, এসব সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নেওয়া জরুরি। বিস্তারিত জুবার সানির রিপোর্টে। বিশেষ অভিযান, জরিমানা, ভ্রাম্যমাণ আদালত সহ রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে বিশেষ ট্রাফিক সচেতনতা পক্ষ চললেও চালক বা পথচারীদের মধ্যে সচেতনতা ফিরেছে সামান্যই। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 13ই জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে 29টি স্বল্প ও মধ্যমেয়াদী কর্মপরিকল্পনার সুপারিশ পাঠায় ডিএমপি। সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাস স্টপেজ উন্নত করা, অন স্ট্রিট পার্কিং, রোড ডিভাইডার ঊর্ধ্বমুখী করা, গণপরিবহনের শৃঙ্খলা আনা, রোড মার্কিং নিশ্চিত করা, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করা, বিভিন্ন সড়ক রিকশা মুক্ত করা, স্কুল বাস চালু করা সহ আরও 20টি বিষয়ে সুপারিশ করা হয়েছে। আরও কিছু কাজ করার জন্য আমরা মনে করি যে সর্বোচ্চ সমন্বয় ফোরাম হিসাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও কিছু দিক নির্দেশনা দেওয়া হলে আমার মনে হয় সব ডিপার্টমেন্টের ভিতরে কাজ করার জন্য একটা সহায়ক হবে। তবে সুফল পেতে সবগুলো সংস্থাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে মনে করেন এই কর্মকর্তা। এখানে যে যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের সমন্বয় করে কাজ করে যার যার দায়িত্ব পালন করে এগুলো কমপ্লিট করা হলে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আরও উন্নত হবে বলে আমি আশা করি। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন, রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে। ছোটখাটো কিছু সংস্কার করার জন্য বলা হয়েছে। এটা দিয়ে কিন্তু একটা শহরকে লিভেবল করা যাবে সেটা সম্ভব না। 2 টার্মে কিন্তু আমি বুঝে ফেলেছি কোথায় কোথায় আমার সমস্যাগুলি আছে, ইম্পর্টেন্ট প্রজেক্টগুলি আছে, সংস্কারগুলি আছে, দ্রুত করে ফেলতে হবে, কারণ ট্রান্সপোর্টেশনের সমস্যাটা অত্যন্ত জটিল। রাজধানীর রাস্তায় মানসম্মত ও পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা চালু না হলে কোনো কার্যক্রমেই সুফল পাওয়া যাবে না বলে জানান ডক্টর শামসুল হক।
কালক্ষেপণের কোনো সুযোগ নাই। জুবায়ের সানি, RTV, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩,৫০০ হেক্টর জমিতে প্রতি বছর প্রায় ৩৫,০০০ মেট্রিক টন খিরসাপাত আম উৎপাদন হয়। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে হিমসাগর এবং খিরসাপাত দুই নামেই পরিচিত সুস্বাদু এই আম। শেষ পর্যন্ত জিআই সনদ পাওয়ার মধ্য দিয়ে আমটি ব্র্যান্ডিং হলো খিরসাপাত নামেই। এতে বেশ উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীরা। বছর বছর এই আমের ব্যবসা করে শুধু লোকসান গুনে গেছে, আশা করি তারা কিছুটা হলেও লাভবান হবে। এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং ভালো আম, ভালো জাতের আম। আস্তে আস্তে আপনার ব্যবসায়ীরা এই ব্যবসার উপরে আবার হয়তো আগ্রহী হয়ে উঠবে। আমরা বাইরে রপ্তানি করতে পারি, বা রপ্তানি যদি অনুমোদন পাওয়া যায় তাহলে আমটা ধরেন আমাদের নষ্ট হবে না, বা ঢাকাতে যায় তো অবহেলিত হবে না। ভৌগোলিক নির্দেশক হিসাবে খিরসাপাত আম ওয়ার্ল্ড ফেমাসে উঠবে। বিদেশি রপ্তানি উপযোগী একটি পণ্য হিসাবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। এখন থেকে এই জাতের আমের গায়ে খিরসাপাতের ট্যাগ লাগানো থাকবে বলে জানান আম বাজারজাতকরণের সঙ্গে জড়িতরা। স্বীকৃতির ফলে এই আমটি দেশে বিদেশে যেমন সুনাম অর্জন করবে, পাশাপাশি আম চাষি, ব্যবসায়ী, বাগান মালিকদের আগামী দিনে এটি বাজার যেতে এবং ন্যায্য মূল্য পেতে অনেক সহায়তা করবে। আমের যে কয়েক বছর বিপর্যয় হয়েছিল, সে বিপর্যয় থেকে রক্ষা পেয়ে আমরা আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে খিরসা আমকে আমরা বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হব এই জেলাবাসী। খিরসাপাতের স্বীকৃতির পথ ধরে বাংলাদেশের আরও ফল ও পণ্য আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া মুন্নি, RTV। সংযুক্ত আরব আমিরাতের কমান্ডার নেভাল ফোর্স রিয়ার অ্যাডমিরাল শেখ সাইদ বিন হামদান বিন মোহাম্মদ আল নাইয়ান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফর মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠান হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কমান্ডার নৌ সদর দপ্তরে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। সাক্ষাতে দুই দেশের নৌ প্রধান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ও পেশাগত দক্ষতা উন্নয়নে মেরিটাইম গবেষণা জোরদারকরণ সহ পারস্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণের ভোটাধিকার হরণ করে গড়ে ওঠা দখলদারি সংসদের অধিবেশন অবৈধ, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না দাবি করে নতুন নির্বাচনের দাবি জানান তিনি। গণতন্ত্র রক্ষায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা। মাইদুর রহমানের রুবেলের রিপোর্টটি দেখুন এখন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরো 1 মাস পর নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি প্রথম মানববন্ধন বিএনপির। অভিযোগ করা হয় ভোট ডাকাতির মাধ্যমে ভুয়া ভোটে গঠিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। বলেন অবিলম্বে ভোট কারচুপির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানান বক্তারা। এই সংসদ বাংলাদেশের 17 কোটি মানুষ মেনে নেয় নাই, মেনে নেবে না। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি। এই সংসদ একটি সারা পৃথিবীতে গণতান্ত্রিক দেশসমূহে একটি কলঙ্কিত সংসদ। আগামী দিনে আরেকটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা এখানে যা করা প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রশাসনকে ব্যবহার করে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে দাবি করে দলটির মহাসচিব বলেন মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্য দিয়ে এই আওয়ামী লীগের সরকার দখলদারি সরকার বসে আছে। জনগণের অধিকার রক্ষার জন্য, আমাদের ভোটের অধিকার রক্ষা করবার জন্য, আমাদের বেঁচে থাকার অধিকার রক্ষা করবার জন্য এই পার্লামেন্টকে বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আমরা আহ্বান জানাচ্ছি। দলের প্রধান খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে বলে হুঁশিয়ার দেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বিকেল 3টায় বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন। দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রতিবাদে মানববন্ধনে বিএনপি। এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে র্যাব চাইল শিক্ষার্থী অভিভাবকদের সহায়তা।
মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু, নড়ে চড়ে বসছে কর্তৃপক্ষ। এবং বিপিএল এ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস, সন্ধ্যায় সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।